আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এলাম টেনমি স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের ফাইন্যান্সের প্রথম লেকচার নিয়ে। আমি এস.এম.আর রাইয়ান, বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টে লেখাপড়া করছি। তোমাদের যে এই ফাইন্যান্স কোর্সটি আছে সেখানে মূলত আমি ক্লাস নিব এবং আমার সাথে নিবেন আমারই বড় ভাই মাহা ইসলাম ভাইয়া, যার কাছে আমি নিজেই আমার যখন অ্যাডমিশন কোচিং করেছিলাম তখন তার কাছে পড়েছি। সো আমরা দুজন মিলে চেষ্টা করব তোমাদের কোর্সটি খুব সুন্দর করে নেওয়ার জন্য। সো কোর্সটি শুরু করার আগে আমাদের একটু ডিটেল দিয়ে নেওয়া উচিত যে আসলে কিভাবে আমরা কোর্সটিকে সাজিয়েছি এবং আসলে লেকচারগুলো কিভাবে নিব। সো সাধারণত বিভিন্ন কোচিং সেন্টারে দেখা যায় তারা 8 থেকে 10টি লেকচারের মধ্যে কিন্তু সুন্দরভাবে পুরো সম্পূর্ণ তাদের সিলেবাস শেষ করে ফেলে। কারণ দেখা যায় সেখানে সাধারণত এক একটি ক্লাস থাকে 2 ঘন্টার এবং সেখানে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সরাসরি প্রশ্ন উত্তর করার একটি সুযোগ থাকে। কিন্তু যেহেতু এগুলো একটি প্রি রেকর্ডেড ক্লাস এবং এখানে একদম সরাসরি প্রশ্ন উত্তর করার সুযোগ নেই এবং সাধারণত বেশিরভাগ ক্লাসেরই ডিউরেশন এখানে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে হবে। সো আমাদের অত কম ক্লাসে আসলে সিলেবাসটি শেষ করা সম্ভব হবে না। তাই আমরা অনেক ডিসকাস করে যেটা করেছি সেটা হলো এইচএসসির ফাইন্যান্স প্রথম এবং দ্বিতীয় পত্রের প্রত্যেকটি চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা করে লেকচার সেট করার চেষ্টা করেছি এবং যেই সব চ্যাপ্টারের গুরুত্ব অনেক বেশি, যেমন অর্থায়নের প্রথম পত্রের অধ্যায় 1, অধ্যায় 2, তারপর অর্থের সময় মূল্য, তারপর ক্যাপিটাল বাজেটিং, যেখান থেকে প্রশ্ন একটু বেশি আসে সেসব অধ্যায়কে আমরা চেষ্টা করেছি 2টি লেকচারে কভার করার জন্য। আবার হ্যাঁ, এরকম অনেক ছোট ছোট অধ্যায় আছে যেখান থেকে সাধারণত অ্যাডমিশনের প্রশ্ন আসে না বা আসলে খুব রেয়ার, সেসব অধ্যায় আমরা 2টি অধ্যায় মার্চ করে হয়তো বা একটি লেকচারে রেখেছি। আবার অনেক অধ্যায় আছে যেখানে একটি অধ্যায়ের জন্য একটি করে লেকচার। সো আমরা এভাবে মূলত অর্থায়ন প্রথম পত্রের জন্য 15 থেকে 16টি লেকচার করেছি এবং অর্থায়ন দ্বিতীয় পত্রের জন্য আমরা 10টি থেকে 11টি লেকচার করেছি। সো এভাবে করলে আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে এবং আমরা পড়ানোর সময় প্রত্যেকটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো টাচ করে যেতে পারবো। সো এই ছিল মোটামুটি পরিচয় পর্ব এবং আমাদের লেকচার কিভাবে আমরা ডিভাইড করেছি এই সম্পর্কে ধারণা। সো আজকে আমরা মোটামুটি আমাদের পড়ার দিকে আগাতে পারি। সো আজ হলো আমাদের ভালো কথা, আমার ক্যামেরা কিন্তু একটু নিচে এবং আমার যেই স্ক্রিন যেখানে আমি পড়াচ্ছি আমার কম্পিউটার স্ক্রিন সেটা কিন্তু একটু উপরে। সো আমি পড়ানোর সময় সামান্য উপর দিকে তাকিয়ে থাকবো, সো তোমরা কিছু মনে করো না। আর আমার ক্যামেরা সবসময় অন থাকবে না, আমি একটু প্রথমে আরও কিছু ইনফর্মাল ডিসকাস করে আমি তোমাদের সাথে দেন পরের সময় গেলে আমি হয়তো আমার ক্যামেরাটা অফ করে দিব। সো আজকে হচ্ছিল লেকচার 1 এবং অর্থায়নের সূচনা, যেটি অর্থায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায়, সেই অর্থায়নের সূচনা। এবং এই অধ্যায়টি আমরা কিন্তু 2টি ভাগে পড়বো, অর্থাৎ লেকচার 1-এ অর্থায়নের সূচনা থাকবে, লেকচার 2-তেও অর্থায়নের সূচনা থাকবে। সো এই প্রথম অধ্যায়কে আমরা মূলত 2টি ভাগে ভাগ করেছি। সো শুরু করার আগে আরও একটি বিষয় নিয়ে একটু হালকা আলোচনা করব। তার আগে এখানে দেখো স্ক্রিনে চলে এসেছে, নিজেকে যাচাই করে নেওয়া যাক। অর্থাৎ আমি মোট 3টি প্রশ্ন দিয়েছি ম্যাথমেটিক্যাল টার্মস। সো তোমরা ভিডিওটাকে একটু পজ করে নাও, দরকার স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে পজ করে তোমরা একটু খাতায় ম্যাথগুলো করো। প্রয়োজন হলে তোমরা বইয়ের সাহায্য নিয়ে ম্যাথগুলো করো, কিন্তু উত্তর বের করো। এবং এরপরে আমি এখন ম্যাথগুলো করিয়ে দিব, তোমরা দেখাও তোমাদের আসলে যে এই যে ম্যাথমেটিক্যাল অবস্থা তোমরা যে এতদিন পড়েছো কেমন অবস্থা আছে বা তোমরা কেমন পারছো। সো ভিডিওটাকে পজ করে তোমরা খাতায় এখনই উত্তরগুলো বের করার চেষ্টা করো। আমি মনে করো 5 সেকেন্ড ওয়েট করে আমি উত্তরগুলো বলে দিব। সো তাড়াতাড়ি করে ফেলো। সো আশা করি ইতিমধ্যেই তোমরা এই যে ম্যাথগুলো ছিল সেগুলো ভিডিওটি পজ করে ফেলেছো। সো আমি এবার দেখা যাক তোমাদের সাথে আমার উত্তর মেলে কিনা। আর হতে পারে তোমাদের উত্তর সঠিক, আমার উত্তর ভুল হয়েছে, এটা হতেই পারে। সো তবুও দেখে না আমাদের উত্তর মেলে কিনা। সো প্রথম যে প্রশ্নটি সেটি হলো 72 বিধি অনুযায়ী বা 72 বিধি অনুযায়ী কত শতাংশ সুদে 500 টাকা 9 বছরে দ্বিগুণ হবে। অর্থাৎ বলা হয়েছে 72 রুলস অনুযায়ী কত পার্সেন্ট ইন্টারেস্টে, যেটিকে আমরা আয় দিয়ে প্রকাশ করি, 500 টাকা 9 বছরের ডবল বা দ্বিগুণ হবে।
আমরা জানি ইজিলি। আমি এখানে আসলে কিভাবে আসছে এগুলো ব্যাখ্যা করবো না, জাস্ট আমি ম্যাথগুলো করে দিব। এগুলো সুন্দরভাবে যখন আমরা বিভিন্ন অধ্যায় পড়াবো, অধ্যায়ের সাথে যখন টপিকগুলো আসবে খুব ভালোভাবে ব্যাখ্যা করা হবে। সো আমরা জানি সুদের হার বের করার ক্ষেত্রে I = 72 ডিভাইডেড বাই n, অর্থাৎ সময় থাকলে সময় দিব। আচ্ছা লেখাটি উপরে চলে গিয়েছে, একটু মুছে আবার সুন্দর করি। 72 ডিভাইডেড বাই n। আচ্ছা, সো এখানে আমাদের n এর মান কত? 9, যেহেতু 9 বলেছে এবং n হচ্ছিল বছর, সো 9 ডিভাইডেড 72 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু মোস্ট প্রবাবলি 8% হওয়ার কথা, কারণ 8 9 72। সো প্রথমটার উত্তর হচ্ছিল 8%। এরপর দ্বিতীয়টায় আসা যাক। সঞ্চয় হিসাবের সুদের হার 4%, ব্যক্তিগত কর 28% এবং কর পরবর্তী আয় কত? এটিও তোমরা করবে, আমি জাস্ট এখন উত্তর বসিয়ে দিচ্ছি। সেটি হচ্ছিল 28%, সরি 4% ইন্টু 1 মাইনাস 0.28। এটি অ্যান্সার করলে মোস্ট প্রবাবলি এখানে পয়েন্ট আছে, এটি উত্তর করলে মোস্ট প্রবাবলি 2.88% উত্তর আসবে, অর্থাৎ কর পরবর্তী আয় হচ্ছিল 28%। এখানে হচ্ছিল কত পার্সেন্ট সুদে 9 বছর দ্বিগুণ হবে? 8%। এবং শেষ যে প্রশ্নটি সেটি হলো বিনিয়োগ 9 লক্ষ টাকা, কর পরবর্তী মুনাফা 1,32,500 টাকা এবং অবচয় 4,55,200 টাকা, নগদ আন্তঃপ্রবাহ কত? এটা তোমরা হচ্ছে যখন ক্যাপিটাল বাজেটিং করবা তখন তোমাদেরকে এটি শেখানো হবে আসলে কিভাবে আসছে। তো আমি জাস্ট নর্মাল করছি। প্রথমে হচ্ছিল এই বিনিয়োগ বের করার নিয়ম হচ্ছিল কর পরবর্তী মুনাফা 1,32,500 যোগ 4,55,200 যোগ করতে হবে, এই দুটি যোগ করতে হবে। যোগ করলে আমি উত্তরটি পাশে লিখতেছি, পাশে হবে 5,87,700 টাকা। একটু দেখো তো, সরি এখানে আমি একটু ভুল করেছি, দুইশো। সো 5,2,7 5,2,7 5,3,8। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছিল উত্তর। সো সরি প্রথম পরের লেকচার চলে গেল। সো এটি হলো উত্তর। সো এই হলো তোমাদের তিনটি উত্তর ছিল। একটি হচ্ছিল 8%, একটি 2.88%, আরেকটি হচ্ছিল 5,87,700 টাকা। এইবার তোমরা কে কে পেরেছো একটু, আসলে বলার তো কোনো সুযোগ নেই এখানে। সো তোমরা যারা পেরেছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ, তোমরা ম্যাথটি পারো, আগে প্র্যাকটিস করেছো। সো তোমাদের জন্য আসলে এই অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের যে ফাইন্যান্সের ম্যাথ নিয়ে খুব একটি ঝামেলা হবে না। আর যারা পারোনি তাদেরও চিন্তার কোনো অসুবিধা নেই, কারণ তোমরা যখন আমাদের ফাইন্যান্স কোর্সটি আছে, যতগুলো আছে শেষ করার পরে আল্লাহর রহমতে একটি সিঙ্গেল প্রশ্ন তোমাদের আটকাবে না, তোমরা সব ম্যাথমেটিক্যাল টার্ম পাবা। তো প্রথমে আমি কেন যাচাই করতে দিলাম, কারণ তোমরা জানলা আসলে তোমাদের কি অবস্থা। এরপর আরেকটি বিষয়, তোমাদের অনেকেই প্রশ্ন করে থাকে যে ভাইয়া অ্যাডমিশনে তো ঢাকা ইউনিভার্সিটিতে, আচ্ছা আরেকটি কথা বলে নেই, এই যে আমাদের কোর্সটি আছে এটি কিন্তু পার্টিকুলার কোনো ইউনিভার্সিটিকে কেন্দ্র করে আমরা করাচ্ছি না। তোমরা এই কোর্স করে যত রকম পাবলিক ইউনিভার্সিটি আছে, যত রকম প্রাইভেট ইউনিভার্সিটি আছে, আশা করি সব ইউনিভার্সিটির ফাইন্যান্স কোর্সের সব কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো যেখান থেকে প্রশ্ন আসবে তোমরা সেখান থেকে পারবা। তবে এই কোর্স যখন আমি লেকচার শিটগুলো বানিয়েছিলাম বা স্লাইডগুলো বানিয়েছিলাম, তখন আমি মূলত ঢাকা ইউনিভার্সিটির প্রতি একটু গুরুত্ব দিয়েছি, কারণ দেখা যায় ঢাকা ইউনিভার্সিটি সাধারণত বেশিরভাগ শিক্ষার্থীর প্রথম চয়েস থাকে এবং এই ইউনিভার্সিটিতে কিন্তু ভর্তি পরীক্ষার শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি থাকে। অ্যান্ড বিভিন্ন কোচিং সেন্টার দেখা যায় এই ইউনিভার্সিটিকে কেন্দ্র করেই কিন্তু সাধারণত সব পড়ায়। সো আমি যে বিভিন্ন উদাহরণ বা প্রশ্ন রেখেছি, চেষ্টা করেছি ঢাকা ইউনিভার্সিটিকে কেন্দ্র করে করার, যেহেতু এটি বেশিরভাগ শিক্ষার্থীর প্রথম চয়েসে থাকে। বাট আমাদের যে পড়ানো সেগুলো প্রত্যেকটি ইউনিভার্সিটির প্রত্যেকটি প্রশ্নের প্যাটার্নকে ইনশাল্লাহ মিট আপ করবে। সো কোনো অসুবিধা নেই। সো তোমরা যারা চাচ্ছ যে না ভাইয়া
আমার দেশে বাড়ি খুলনাতে, আমি খুলনা ইউনিভার্সিটিতে পড়ার শখ, কারণ ঢাকায় আসলে আমার এখানে হলে থাকতে হবে বা ঝামেলা, সেখানে আমার বাসা আসে আমি থাকবো। ভাই আমার বাসা চিটাগং, আমি চিটাগং ইউনিভার্সিটিতে পড়বো। ভাই আমার বাসা বরিশাল, আমি বরিশাল ইউনিভার্সিটিতে পড়বো। সো যাদেরটা যেখানে হোক কোনো অসুবিধা নেই, এই যে পড়ানো হচ্ছে এগুলো সবগুলো ইউনিভার্সিটির জন্য ফাইন্যান্সের সব সিলেবাসকে কভার করে যাবে। সো এই 3টি প্রশ্ন আমি কেন দিয়েছি, আমি আগে বলেছি আমি ঢাকা ইউনিভার্সিটিকে একটু গুরুত্ব দিব, কারণ দেখা যায় বেশিরভাগ শিক্ষার্থীর প্রথম চয়েস ঢাকা ইউনিভার্সিটি থাকে, এবং দেখা যায় ঢাকা ইউনিভার্সিটির যে বিজনেস ফ্যাকাল্টি আছে সেগুলো একটু অন্য অন্য ইউনিভার্সিটি থেকে একটু দেখা যায় একটু বেশি ফেমাস বা শিক্ষার্থীদের চয়েসে প্রথম দিকে থাকে। সো এর জন্যই আমি এই ইউনিভার্সিটির এই যে ব্যবসায় শিক্ষা অনুষদ বা সি ইউনিট আছে ঢাকা ইউনিভার্সিটির, সেটিকে কেন্দ্র করে কিছু প্রশ্ন আনব। তো এই যে 3টি প্রশ্ন দিলাম, এখন অনেকের প্রশ্ন থাকে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে বা অনেক ইউনিভার্সিটি দেখা যায় যে পরীক্ষার সময় ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। এখন আমাদের তো এইচএসসিতে ফাইন্যান্সও ছিল, মার্কেটিংও ছিল। এখন ফাইন্যান্স করতে হলে আমাদের ম্যাথ করতে হবে, ম্যাথ আসবে, আর মার্কেটিংয়ে ম্যাথ নেই, খালি থিওরিতে অ্যান্সার দিলে হয়ে যাবে। সো এটা তো ভালো ফাইন্যান্স থেকে মার্কেটিং নেওয়া। আমি বলবো এখানে খারাপের কিছুই নেই, তোমরা যারা মার্কেটিং ভালো পারো তারা মার্কেটিং নাও। তবে যারা শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি বা জেকে ইউনিভার্সিটিতে ম্যাথের ভয়ের জন্য তোমরা বলছো যে না আমরা ফাইন্যান্স বাদ দিয়ে মার্কেটিং নেই কারণ ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করতে হবে, তাদেরকে বলছি ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম ফাইন্যান্স অন্তর্ভুক্ত হয় 2015-16 সেশন, অর্থাৎ 2015 সালে যেসব শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা দিয়েছিল তারা। সো এরপরে 2016-17 সেশন, 17-18, 18-19 এবং 19-20 অনেকগুলো সেশন হয়ে গিয়েছে। মানে তোমরা যে পরীক্ষা দিবা, যদি এবছর আসলে একটু করোনা ঝামেলা চলছে বা একটু মহামারী চলছে, সো তোমাদের দেওয়ার কথা 2020-21 সালের সেশনে। এখন এটা কবে হবে এটা তো শুধু আল্লাহ পাকি জানে ভালো। এখন এই যে তোমরা যে দিয়েছো, তোমাদের এর আগে মোট 5টি ব্যাচ ফাইন্যান্সের জন্য আলাদাভাবে পরীক্ষা দিয়ে এসেছে, মোট 5 বছর। এখন তোমরা জানো 5 বছরে মোট কতটি ম্যাথ প্রশ্ন এসেছে? দেখো প্রথম যে প্রশ্নটি ছিল 72-এর, এটি 2015-16 সেশনে এসেছে। এই যে ম্যাথ এটি এসেছে 2016-17 সেশন, এবং এই যে ম্যাথ এটি এসেছে 2017-18 সেশনে। অ্যান্ড 2018-19 সেশনে কোনো ম্যাথ আসে নাই, 2019-20 সেশনে কোনো ম্যাথ আসে নাই। সো বিগত 5 বছরে মাত্র 3টি প্রশ্ন এসেছে। এখন বিগত 5 বছরে মোট কতগুলি প্রশ্ন হয়েছে ফাইন্যান্সে? প্রথম 4 বছরে মোট 20টি করে এমসিকিউ থাকতো, এবং জাস্ট গত বছর মানে 2019-20 যারা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু ছিল যে 12টি এমসিকিউ এবং সাথে থিওরি থাকবে। থিওরিতে যে ফাইন্যান্সের প্রশ্ন আসতেও পারতো, না আসতে পারতো। সো গত বছর ফাইন্যান্সের একটি প্রশ্ন এসেছে লিখিত প্রশ্ন। সো ধরে নেই প্রথম 4 বছরে প্রশ্ন ছিল 4-20-80, এবং গত বছরে 12টি এমসিকিউ এবং একটি লিখিত 13টি, মানে সব মিলে এই পর্যন্ত 93টি প্রশ্ন হয়েছে গত 5 বছরে। অ্যান্ড এই 93টি প্রশ্নের মধ্যে কতগুলো ম্যাথ এসেছে? মাত্র 3টি। সো এটিকে আমরা পার্সেন্টেজে আনলে মাত্র 3.23% ম্যাথ আসার সম্ভাবনা। সো তোমরা যারা ভয়ে আছো ভাইয়া ফাইন্যান্সে ম্যাথ আসবে, ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব, তোমরা এই ভয় একদম ঝেড়ে ফেলে দাও। ম্যাথ তো দেখছোই একদম আসছেই না, মাত্র গত 5 বছরে মাত্র 3টি প্রশ্ন এসেছে। আর যদিও ম্যাথ আসে, আমাদের ক্লাস করার পরে তোমাদের কোনো ম্যাথে ইনশাল্লাহ একদম আটকাবে না। সো এই ছিল বেসিক ডিসকাশন। অনেকেই ভয় করো যে ভাই আসলে মার্কেটিং নাকি ফাইন্যান্স দিব। আরেকটা জিনিস অনেকেরই এইটা হচ্ছে তাদের জন্য যারা আসলে ফাইন্যান্স এবং মার্কেটিং দুটিই পড়েছে তাদের জন্য। বাট অনেকেই আছে ভাই আমার মার্কেটিং খুব ভালো লাগে, বেসিক খুব ভালো। তোমরা অবশ্যই মার্কেটিং না, তোমাদের বেসিক যেটাতে ভালো সেটা নাও। বাট যাদের বেসিক ফাইন্যান্সে ভালো এবং জাস্ট ম্যাথের ভয়ে তোমরা মার্কেটিং নিতে চাচ্ছ, তাদের জন্য এই কথাগুলো বললাম। আর একটা জিনিস, আমি কিন্তু মার্কেটিংয়ের স্টুডেন্ট এই বিবিএতে, বাট এটি বলবো থিওরি, আমি যদি জাস্ট থিওরির দিকে তাকাই তাহলে কিন্তু মার্কেটিংয়ের চেয়ে ফাইন্যান্সের থিওরি একটু বেশি ইজি, কারণ মার্কেটিংয়ে অনেক বেশি কনসেপচুয়াল জিনিস থাকে, কিন্তু ফাইন্যান্সে খুব বেসিক লেভেল থেকে প্রশ্ন আসে। সো পরবর্তী ভিডিও এরপর থেকে আমরা এখনই
এই অধ্যায়ের অর্থাৎ অর্থায়ন প্রথম পত্রে যেটি দেখেছি আজকে আমাদের অর্থায়ন সূচনা, এটি নিয়ে পড়বো। আর এখানে আমি যে আমার ভিডিওটি আছে এটি অফ করে দিচ্ছি। সো আমাদের প্রথম টপিক আজকের লেকচারে সেটি হলো অর্থায়নের ধরন বা কনসেপ্ট অফ অর্থায়নের ধারণা বা কনসেপ্ট অফ ফাইন্যান্স, অর্থাৎ ফাইন্যান্স কি বা অর্থায়ন কি। প্রথমে আসা যাক, অর্থায়ন মূলত অর্থ বা তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। দেখো দুটি জিনিস, তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। তহবিল সংগ্রহ বলতে অর্থ সংগ্রহ বোঝানো হচ্ছে এখানে। এখন আমরা কিন্তু অনেক সময় বলে থাকি যে আমরা পিকনিকে যাচ্ছি, ফাইন্যান্সিং কি করতেছে, আমার খালু ফাইন্যান্সিং করতেছে। আচ্ছা, আমরা এখানে কক্সবাজার যাব, কে ফাইন্যান্স করতেছে, যে কোম্পানির যে মালিক সে ফাইন্যান্স করতেছে। এখন এইটা হ্যাঁ একভাবে ঠিক আছে, ফাইন্যান্স বলা যায়, কিন্তু আসলে মানে এখানে কিন্তু আমরা বোঝাচ্ছি টাকাটা কে দিয়েছে, তাই না? বাট ফাইন্যান্স কিন্তু আসলে এইটা না যে টাকাটি পেলেই সেটাকে আমরা ফাইন্যান্স বলবো। ফাইন্যান্সিং হতে হলে তখনই আমরা কোনো বিষয়কে ফাইন্যান্সিং বলতে পারবো যখন একটি প্রকল্পে বা কাজের জন্য অর্থ সংগ্রহ করা হয়েছে এবং সে অর্থ ব্যবহারও করা হয়েছে। অর্থাৎ দেখো, এইখানে অর্থায়ন হতে হলে প্রথমে অর্থ সংগ্রহ করতে হবে, সাথে সে অর্থ ব্যবস্থাপনাও কিন্তু করতে হবে। যে কোনো একটা দিয়ে কিন্তু কখনো অর্থায়ন হবে না। সো অর্থায়ন হতে গেলে দুটি বিষয় লাগবে, অর্থ সংগ্রহ এবং সেই অর্থ ব্যবস্থাপনা। এরপর খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট দেখো, অর্থকে ব্যবসায়ের জীবনী শক্তি বলা হয়। এখন তোমরা পড়তেছো অর্থায়ন, যদি প্রশ্ন আসে যে কাকে ব্যবসায়ের জীবনী শক্তি বলা হয়, তোমরা বলো আচ্ছা ফাইন্যান্স তো পড়ছি, এটা ফাইন্যান্সই হবে অর্থায়ন। এটি বলে কিন্তু পুরা একটি কাটা দিয়ে দিবে। সো আসল উত্তর হবে অর্থকে, অর্থাৎ মানিকে। অর্থকে ব্যবসায়ের জীবনী শক্তি বলা হয়। এটা অনেক সময় মানুষ কনফিউজ করে ফেলে, কারণ যেহেতু আমরা এই চ্যাপ্টার নিয়ে পড়ছি এবং এই চ্যাপ্টারের প্রশ্ন এসেছে যে কাকে ব্যবসায়ের জীবনী শক্তি বলা হয়, আমরা দিয়ে দিই অর্থায়ন। বাট কখনো না, অর্থকে ব্যবসায়ের জীবনী শক্তি বলা হয়। খুব ভালোভাবে মাথায় রাখবে, কারণ এটি কিন্তু একাধিকবার আসা প্রশ্ন। বিভিন্ন জায়গায় প্রশ্নটি আসে যে কাকে ব্যবসায়ের জীবনী শক্তি বলা হয়, অর্থকে ব্যবসায়ের জীবনী শক্তি বলা হয়। আচ্ছা, এটি গেল। আবার আমরা অর্থায়নের সংজ্ঞায় ফেরত আসি। একটি ব্যবসায় পরিচালনা করতে কি পরিমাণ মূলধন প্রয়োজন, কোন উৎস হতে সে মূলধন সংগ্রহ করলে এবং কিভাবে বিনিয়োগ করলে ব্যবসায় মুনাফা সবচেয়ে বেশি হবে, সে বিষয়ে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন কার্যকে অর্থায়ন বলা হয়। যে আসলে অর্থ সংগ্রহ থেকে শুরু করে সেটি ব্যবহার পর্যন্ত সকল কর্মকাণ্ডকে আমরা অর্থায়ন বলবো। এটি সংজ্ঞায় কেন বললাম, কারণ আমাদের এখানে কিন্তু এখন লিখিত প্রশ্ন আসতে পারে অর্থায়ন কাকে বলে। যা যদি এক কথায় লিখে দেয় অর্থ সংগ্রহ ব্যবস্থাপনা করাকে অর্থায়ন বলে, হয়তোবা কিছু স্যার কাটলেও কাটতে পারে, যদিও কনসেপ্ট পুরো সঠিক, কাটার চান্স খুব কম। বাট আমরা কেন রিস্কে রাখবো, আমরা একদম ক্লিয়ারলি বিষয় আকারে দিয়ে দিব, কারণ একটি 1 নাম্বার বা 1.2 মার্কস আমরা তো অবশ্যই ভালো মতো দেওয়ার চেষ্টা করব। আর এখানে বলা হচ্ছে ফাইন্যান্স ইজ অ্যান আর্ট অফ প্লেইং উইথ মানি উইথ এ ভিউ টু ম্যাক্সিমাইজিং ওয়েলথ। অর্থাৎ ফাইন্যান্স হলো অর্থের সাথে খেলা করা হয়, যার উদ্দেশ্য হলো সম্পদ সর্বাধিকরণ। এই সম্পদ সর্বাধিকরণ কি বা এগুলো আমরা এই যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারে আমরা জানবো। সো আমাদের আজকে এই স্লাইডের মূল বিষয়বস্তু হলো অর্থায়ন কি, অর্থায়ন সম্পর্কে জানলাম এবং এটিও জানলাম আমাদের অর্থায়ন হতে হলে অর্থ সংগ্রহ এবং সেটি ব্যবস্থাপনা দুটিই হতে হবে। যে কোনো একটি হলে সেটাকে আমরা অর্থায়ন বলতে পারবো না, আমাদের এখানে দুটি হওয়া লাগবে। আর এটি ভালো মতো জেনেছি যে ব্যবসায়ের জীবনী শক্তি হলো এখানে চলে এসেছি একটু, অর্থায়নের জীবনী শক্তি হলো ব্যবসার জীবনী শক্তি হলো অর্থ, অর্থাৎ অর্থই হলো ব্যবসার জীবনী শক্তি। সো এর পরের স্লাইডে চলে যাই আমরা। অর্থায়নের ধরন বা নেচার অফ ফাইন্যান্স, অর্থাৎ অর্থায়নকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। আমরা এটি কিন্তু 9-10-এও পড়েছি, এসএসসি এইচএসসিতেও পড়েছি যে আসলে অর্থায়নকে কতগুলো ভাগে ভাগ করা যায়। প্রথমে আসলো পারিবারিক অর্থায়ন বা ফ্যামিলি ফাইন্যান্সিং।
পারিবারিক অর্থায়ন হলো পরিবারের আয়ের উৎস ও পরিমাণ নির্ধারণ করে সে অর্থ কিভাবে ব্যয় করলে পরিবারের সদস্যদের সার্বিক মঙ্গল হয় তা নির্ধারণ করা বোঝায়। অর্থাৎ পরিবারের কোন উৎস থেকে অর্থ সংগ্রহ হবে এবং কিভাবে সেটি ব্যয় করলে পরিবারের মানুষদের সার্বিক কল্যাণ বা সার্বিক মঙ্গল হয়। মুনাফা অর্জন হয় না, কিন্তু সার্বিক মঙ্গল হয়। এটি মাথায় রেখে এখান থেকে প্রশ্ন আসলে এটি আসতে পারে যে পারিবারিক অর্থায়নের মূল উদ্দেশ্য কি? পরিবারের সদস্যদের সার্বিক মঙ্গল কামনা করা। এখানে কিন্তু লিখে দিও না যে মুনাফা অর্জন, তাহলে কিন্তু শেষ। সো পারিবারিক অর্থায়নের মূল উদ্দেশ্য পরিবারের সদস্যদের সার্বিক মঙ্গল কামনা করা বা মঙ্গল করা। এর উৎস কি? আমরা আত্মীয় স্বজন থেকে নিতে পারি, পরিচিত বন্ধু বান্ধব থেকে নিতে পারি, তারপরে পরিচিত ব্যক্তি, বন্ধু বান্ধব। আবার আমরা তো মূল উৎস থেকে তো আয় করি, সেটি তো আছেই, যে আমাদের পিতা বা আমাদের মাতা বা পরিবারের যে অভিভাবক সে যে আয় করে, সেটি তো মূল উৎস। এরপর আসি সরকারি অর্থায়ন। এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে সবসময়, এটা আমি বলছি একটু পরে। আগে সংজ্ঞায় আসি। রাষ্ট্র বা সরকারি কর্তৃপক্ষের আয় ব্যয় বা প্রয়োজনীয় অর্থের সংগ্রহ ও এর সুষ্ঠু বন্টনকে সরকারি অর্থায়ন বলে। অর্থাৎ একইভাবে সরকারের যেখান থেকে আয় হবে এবং ব্যয় করবে। এখন সরকারি অর্থায়ন অন্য সকল অর্থায়ন থেকে একটি কারণে ভিন্ন, এবং সেটি হলো প্রত্যেকটি অর্থায়নে আগে কি করা হয়? আয় নির্ধারণ করে সেখান থেকে ব্যয় বের করা হয়। এটা ছিল বাকি যতগুলো অর্থায়ন আছে সবগুলো সেম। তবে সরকারি অর্থায়নের ক্ষেত্রে বিষয়টি ভুল। সরকারি অর্থায়নে প্রথমে ব্যয় নির্ণয় করে এরপরে আয় বের করা হয়। বিষয় একটু কেমন, তাই না? বাট সরকারে এটি হয়, তোমরা দেখবা জুনের লাস্টে বাজেট হয় দেশে, জাতীয় বাজেট। সেখানে কিন্তু বলা হয় আমাদের কোন কোন খাতে কি কি পরিমাণ অর্থের প্রয়োজন হবে। দেখা যায় এবার বলে 4.5 লক্ষ কোটি টাকা, এরপরের বার মানে পরের বছর বলে 5,25,000 কোটি টাকা। এইভাবে কিন্তু প্রথমে ব্যয় ফিক্স করে, ব্যয় ফিক্স করা হলে এরপরে বলে ঠিক আছে আমরা এবছর ট্যাক্স থেকে কত পার্সেন্ট নিব, ভ্যাট থেকে কত পার্সেন্ট নিব, এক্সাইজ ডিউটি থেকে কত পার্সেন্ট নিব, এইভাবে কিন্তু ফিক্স করে। সো সরকারি অর্থায়ন কেন ভিন্ন? কারণ প্রথমে এখানে ব্যয় নির্ণয় করে ব্যয়ের ভিত্তিতে আয় নির্ণয় করা হয়। সো এটি প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এর উৎস, এর প্রধান উৎস হচ্ছিল আয়কর, এরপরে হচ্ছিল মূল্য সংযোজন কর বা এটাকে বলা হয় ভ্যাট। তোমরা বিভিন্ন সুপার স্টোরে কিনতে গেলে দেখবা তোমাদের পণ্যের সাথে কিন্তু ভ্যাট দিতে হয়। পরে উৎপাদন শুল্ক। এটি কি? উৎপাদন শুল্ক হলো যখন কোনো প্রতিষ্ঠান কোনো পণ্য উৎপাদন করে তার উপর ভিত্তি করে তাদেরকে একটি পরিমাণ শুল্ক দিতে হয়, যেটাকে বলা হয় উৎপাদন শুল্ক। আমদানি শুল্ক, আমরা বাইরে থেকে কোনো একটি প্রোডাক্ট দেশে আনবো, তখন কিন্তু আমাদের সেই প্রোডাক্টের উপরে আমাদের একটি ট্যাক্স দিতে হয়, সেটাকে বলা হয় ইম্পোর্ট ট্যাক্স বা আমদানি শুল্ক। যেরকম আমাদের যে বর্তমানে বাইরে থেকে অটোমোবাইল আমরা গাড়ি যখন ইম্পোর্ট করি, দেখা যায় আমাদের কিন্তু একটি গাড়ির যে দাম তার 300% ট্যাক্স দিতে হয়। অর্থাৎ গাড়ির দাম যদি 50 লক্ষ টাকা হয়, দেখা যায় 300% আরো 1.5 কোটি হয়ে আমার গাড়ির দাম হয়ে হচ্ছে 2 কোটি টাকা। এরকম কিন্তু আমাদের আমদানি শুল্ক দিতে হয়। রপ্তানি শুল্ক, আমাদের দেশ থেকে একটি পণ্য বাইরে পাঠাবো, এর জন্য কিন্তু আমাদের সরকারকে শুল্ক দিতে হয়। দেন সরকারি সঞ্চয়পত্র, সরকার সঞ্চয়পত্র থাকে, মানুষ সেখানে ক্রয় করে, বা প্রাইস বন্ড আছে, ট্রেজারি বন্ড আছে, এইসব বিভিন্ন মাধ্যমে কিন্তু সরকার ট্যাক্স নিয়ে থাকে বা তাদের যে আয়ের কাজটি করে থাকে বা অর্থ সংগ্রহের কাজটি করে থাকে। এখানে আসলে আয় বলা যাবে না, অর্থ সংগ্রহ বলা যেতে পারে, বাট আমি আয় দিয়ে দিলাম, তোমরা যেন বুঝে নিও বিষয়টি। সো প্রথম হলো আয়কর, এরপর মূল্য সংযোজন কর, এরপরে আমদানি শুল্ক, দেন রপ্তানি শুল্ক, উৎপাদন শুল্ক, দেন আমদানি শুল্ক, দেন রপ্তানি শুল্ক। এখন এখানে একটা টুইস্ট আছে। আমরা যে বছর অ্যাডমিশন প্রোগ্রাম দিলাম, মানে অ্যাডমিশন দিলাম, যে মানে আমরা যে অ্যাডমিশন যেই বছরের প্রোগ্রামে এনরোল করলাম, তার পূর্ববর্তী বছরও কিন্তু আয়কর ছিল আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি অর্থায়নের মূল উৎস বা টাকা সংগ্রহ করার মূল উৎস। তবে আমরা যে বছর পরীক্ষা দিলাম সেই বছর হঠাৎ করে হয়ে গেল মূল্য সংযোজন কর হলো প্রধান উৎস। আমরা তো মানে আমরা যে বছর পরীক্ষা দিয়েছিলাম সে বছর ছিল আয়কর। এর পরবর্তী বছর, অর্থাৎ যে বছর আমি ফার্স্ট ইয়ারে পড়তাম, সে বছর হয়ে গেল ভ্যাট ছিল সরকারি অর্থায়নের প্রধান উৎস। এর কারণ কি? আমি তো আমার বড় ভাই এটা কেন হলো, অনেক জায়গায় দেখলাম চেঞ্জ হয়ে গিয়েছে। তখন তারা বলল কারণ এবছর বাজেটের যে অর্থ তার
সবচেয়ে বেশি পার্সেন্ট সংগ্রহ করা হয়েছে ভ্যাট থেকে। সো যেহেতু বাংলাদেশ সরকার উক্ত বছরের বাজেটের সবচেয়ে বেশি পরিমাণ অর্থ ভ্যাট থেকে সংগ্রহ করেছে, তাই ওই বছরে ভ্যাট ছিল সরকারের জন্য অর্থায়নের মূল উৎস বাংলাদেশের প্রেক্ষাপটে। সো তোমরা যে পরীক্ষা দিবা আসলে কবে হয় আমরা তো বলতে পারছি না এবার করোনার জন্য। সো তোমরা একটু মাথায় রেখো যে তোমরা পরীক্ষা দেখা অবশ্যই বাজেট দেখবা, যে বাজেটে দেখবা কোন জায়গা থেকে কত পার্সেন্ট অর্থ সংগ্রহ করা হয়েছে। যদি এমন হয় আয়কর থেকে ভ্যাটের চেয়ে বেশি টাকা এসেছে তাহলে আয়কর হচ্ছিল মূল উৎস, আর যদি ভ্যাট থেকে বেশি পরিমাণ হয় তাহলে ভ্যাট হয়ে যাবে মূল উৎস। তবে এটি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে, কিন্তু সাধারণ অর্থে আয়কর হচ্ছিল সরকারি অর্থায়নের মূল উৎস। এরপর অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন। সো অব্যবসায়ী প্রতিষ্ঠান কোনগুলো? এই প্রতিষ্ঠানগুলো হচ্ছিল অমুনাফাভোগী প্রতিষ্ঠান, মানে যেসব প্রতিষ্ঠান পরিচালিত হয়ে থাকে মুনাফা অর্জনের জন্য না। একটি জিনিস, আমরা পারিবারিক অর্থায়নের মূল উৎস দেখেছি কিন্তু পরিবারের সদস্যদের মঙ্গল কামনা। সরকারি অর্থায়নের মূল উৎস কি? এখানে কিন্তু মুনাফা অর্জনের, এটা হবে জনকল্যাণ। সো মাথায় রাখতে হবে সরকারি অর্থায়নের মূল উৎস জনকল্যাণ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে অব্যবসায়ী প্রতিষ্ঠানে যেরকম হাসপাতাল, এতিমখানা, যেগুলোর মূল উদ্দেশ্য থাকে হচ্ছিল সেবা প্রদান করা, মুনাফা অর্জন নয়। প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহ ও সুস্থভাবে ব্যবহার করার প্রক্রিয়াকে ব্যবসায়ী প্রতিষ্ঠান বলে। সাধারণত আমরা দেখতে পারি এতিমখানা বা বিভিন্ন ক্লাব বা হাসপাতাল বা স্কুল কলেজ, এগুলোকে বলা হয়ে থাকে অব্যবসায়ী প্রতিষ্ঠান। এদের কাজ হচ্ছিল এরা বিভিন্ন জায়গা থেকে অর্থ নিবে। বর্তমানে আসলে বলতে গেলে শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতাল একদম অমুনাফাভোগী বা অব্যবসায়ী প্রতিষ্ঠান নেই, বাট আমরা বলতে পারি বিভিন্ন এতিমখানা বা মাদ্রাসা, এগুলো অমুনাফাভোগী প্রতিষ্ঠান বা অব্যবসায়ী প্রতিষ্ঠান। এটা সাধারণত সরকারি অনুদান বা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে দান বা সদস্যদের চাঁদা, এসবের মাধ্যমেই কিন্তু অর্থ সংগ্রহ করে থাকে এবং সে অর্থ কিভাবে ব্যয় করলে তার প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি উপকার হবে সেইভাবে কিন্তু ডিসিশন নিয়ে থাকে, এবং এই কাজটাকে বলা হয়ে থাকে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন। আন্তর্জাতিক অর্থায়ন কি? আন্তর্জাতিক অর্থায়ন বলতে একটি দেশের আমদানি ও রপ্তানি, বৈদেশিক মুদ্রা বিনিময় ইত্যাদি নিয়ে আলোচনাকে বোঝায়। অর্থাৎ বিভিন্ন দেশের মধ্যে আমদানি রপ্তানি কিভাবে করলে এই ইন্টারন্যাশনাল বিজনেস বা লেনদেনের মধ্যে আমরা অর্থ সংগ্রহ করবো, সেটি ব্যবহার করতে পারবো, সেসব বিষয় নিয়ে আলোচনা করাকে বোঝায়। এখান থেকে সাধারণত খুব একটি প্রশ্ন আসে না। এর উৎস ছিল সরকারি ও বৈদেশিক বিভিন্ন উৎস বা বিভিন্ন উৎস থেকে অর্থায়ন, যেরকম বিভিন্ন রিজিওনাল সংস্থা আছে বা আমাদের ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন সংস্থা আছে, এইসব থেকে মেনলি অর্থ নিয়ে বিভিন্ন দেশ বা সরকারের মধ্যে লেনদেন বা অর্থ নিয়ে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। ব্যবসায় অর্থায়ন, এটি হলো আমাদের ফাইন্যান্সের সাথে সবচেয়ে রিলেটেড, কারণ আমরা ফাইন্যান্সে কিন্তু বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে থাকি। ব্যবসায় অর্থায়ন হলো ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা প্রণয়ন, তহবিল সংগ্রহ, বিনিয়োগ ও বন্টন সংগ্রহ কাজের সমষ্টি। একটু দেখে নাও, পরিকল্পনা প্রণয়ন, তহবিল সংগ্রহ, বিনিয়োগ ও বন্টন সংগ্রহ কাজের সমষ্টি। এখানে মোট 4টি, 1টি 2টি 3টি 4টি, এবং আমরা একটু পরেই পড়বো যে ব্যবসায় অর্থায়নের কয়টি ভাগ আছে। সেখানে দেখা যাবে যে মূল কার্যাবলী কত ভাগে ভাগ করা যায়, এই 4 ভাগে। সো এটি মাথায় রেখো। সো ব্যবসায় অর্থায়ন হলো ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা প্রণয়ন, তহবিল সংগ্রহ, বিনিয়োগ ও বন্টন সংক্রান্ত কাজের সমষ্টি, এবং এটি ব্যবসায় অর্থায়নের কিন্তু মূল কাজ হচ্ছিল কিন্তু মুনাফা অর্জন। ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু মূল কাজ মানে মূল উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন। সো সেটিকে মাথায় রেখে কিন্তু এরা এই অর্থায়নের কাজ করে যায়। সো ব্যবসা অর্থায়নকে 4টি কাজে মানে 4টি ভাগে ভাগ করা যায়। সেটি হলো পরিকল্পনা প্রণয়ন, তহবিল সংগ্রহ, বিনিয়োগ ও বন্টন সংক্রান্ত কাজ। উৎস, আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, এখানে ব্যাংক আছে বিভিন্ন, তারপরে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেরকম বাংলাদেশে আইডিএলসি বা আইপিডিসি এগুলো আছে, তারপরে শেয়ার আছে, বন্ড আছে, ঋণপত্র আছে, এগুলো বিক্রির মাধ্যমে কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠান অর্থ সংগ্রহ করে থাকে। আচ্ছা, এবার আমরা একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে আইনগতভাবে ব্যবসায়ী প্রতিষ্ঠানকে 3টি ভাগে ভাগ করা যায়। একটি হলো এক মালিকানা ব্যবসায়ী প্রতিষ্ঠান,
একটি অংশীদারি, একটি যৌথ মূলধনী। এগুলো কি আমরা খুব ভালোভাবে জানি, এটি আমরা এখানে আলোচনা করব না, আমাদের এটি ম্যানেজমেন্টের যে কোর্সে সেখানে খুব ভালোভাবে এবং বিস্তৃতভাবে আলোচনা করা হবে। তবুও একটু বলে দেই, এক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়ন কি, যেখানে মালিক একা থাকে এবং একাই পরিচালনা করে থাকে। এই ক্ষেত্রে মালিক নিজের অর্থকে এখানে বিনিয়োগ করে এবং প্রয়োজনে বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে ব্যবসায় টাকা আনে এবং সেটি ব্যবহার করে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যেসব অংশীদাররা থাকে তারা তাদের অর্থ দেয় এবং প্রয়োজনে অংশীদাররা তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নেয় বা মাঝে মধ্যে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে। আর যৌথ মূলধনী ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে উৎস কি কি, এই যে বললাম এই উৎসগুলো, এগুলো হলো মূলত যৌথ মূলধনী প্রতিষ্ঠানের উৎস, যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নেয় বা শেয়ার বা বন্ড বা ঋণপত্রের মাধ্যমে অর্থাৎ ডিবেঞ্চারের মাধ্যমে কিন্তু তারা অর্থায়ন করে থাকে। সো এটি ছিল মূলত অর্থায়নের ধরন। এবার আমরা দেখব অর্থায়নের উৎসসমূহ, অর্থাৎ এই যে কোন কোন উৎস হতে অর্থায়নের যে তহবিল সংগ্রহের কাজ এটি হয়ে থাকে। সো এখানে উৎস আছে মূলত দুটি, একটি ছিল অভ্যন্তরীণ উৎস, একটি বাহ্যিক উৎস। স্বাভাবিকভাবে বুঝতে পারি অভ্যন্তরীণ মানে ভেতরের, অর্থাৎ প্রতিষ্ঠানের ভেতর থেকে যে উৎস, ভেতরের যে উৎস থেকে আমরা অর্থ সংগ্রহ করতে পারি। আর বাহ্যিক মানে বাহির, অর্থাৎ প্রতিষ্ঠানের বাহিরের বিভিন্ন উৎস থেকে যে আমরা অর্থ সংগ্রহ করে থাকি। সো চলো একটু ক্লাসিফিকেশন দেখা যাক। সো অভ্যন্তরীণ উৎস মানে প্রতিষ্ঠানের ভিতর থেকে আমরা যে উৎস, ভিতরের উৎস থেকে যেখান থেকে আমরা অর্থ সংগ্রহ করে থাকি। কি কি আছে? মালিকের নিজস্ব প্রাথমিক মূলধন। যখন একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করা হয় তখন সেখানে যে মালিক থাকে সে কিন্তু বা তারা কিন্তু একটা ইনিশিয়াল অর্থ বিনিয়োগ করে এবং এটি কিন্তু প্রতিষ্ঠানের জন্য অভ্যন্তরীণ উৎসের টাকা, কারণ মালিকরা তো আলটিমেটলি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যক্তিবর্গ। সো তাদের কাছ থেকে যে টাকাগুলো নিব সেগুলো কিন্তু এইটা হবে হচ্ছিল অভ্যন্তরীণ উৎস। কিন্তু এখানে আবার কথা আছে একটা, এই মালিক হচ্ছিল এক মালিকানা এবং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে। যদি এটি এমন হতো যৌথ মূলধনী প্রতিষ্ঠানের মালিক অর্থাৎ শেয়ার হোল্ডার, সেই ক্ষেত্রে কিন্তু এটি বাহ্যিক উৎস হতো। অর্থাৎ মালিকের নিজস্ব মূলধন হচ্ছে মূলত এক মালিকানা ও অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে। যদি এটি এমন হয় যৌথ মূলধনী প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারের কাছ থেকে মালিক টাকা নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে সেটি কিন্তু অবশ্যই বাহ্যিক উৎসের মধ্যে পড়বে। এরপর সম্পত্তি বিক্রি, প্রতিষ্ঠানের সম্পত্তি আছে বা জমি আছে, বিক্রি করে অর্থ সংস্থান করলো, অভ্যন্তরীণ উৎস। সংরক্ষিত মুনাফা, এটি আমরা একটু পরে পড়ব। ধরে নেই প্রতিষ্ঠানে এই বছর মুনাফা হয়েছে 50 টাকা, সে কিন্তু 50 টাকাই মালিকদের মধ্যে ভাগ করে দেয় না, সে কি করে মালিকদেরকে 20 টাকা দেয় আর বাকি 30 টাকা কিন্তু রেখে দেয় ভবিষ্যতে বিভিন্ন প্রকল্পে ব্যবহার করার জন্য বা বিভিন্ন কঠিন সময় হয়তো বা প্রতিষ্ঠান খুব লস করছে, সেসব সময় এই টাকাটি ব্যবহার করে যেন টিকে থাকতে পারবে বা সাস্টেন করতে পারবে সেই জন্য, বা বিভিন্ন প্রকল্পে ইজিলি কোনো লোন না নিয়ে বিনিয়োগ করতে পারে সেই জন্য। সো এটিকে বলা হচ্ছে সংরক্ষিত মুনাফা। এটিও প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ একটি উৎস। অবচয় বা অবচয় তহবিল। অবচয় তহবিল কি? প্রতিষ্ঠানে কিন্তু প্রচুর স্থায়ী সম্পত্তি আছে এবং যেগুলোর অবচয় ধরতে হয় বিভিন্ন পদ্ধতিতে। এখন এই যখন অবচয় ধরা হয় সাথে সাথে কিন্তু এই অবচয় যেন আগামীতে প্রতিষ্ঠান ইজিলি কিনতে পারে, তা মানে ওই সম্পত্তিগুলো কিনতে পারে যখন এই সম্পদের মূল্যমান শূন্য হয়ে যাবে, এজন্য প্রতিষ্ঠান একটু অবচয় তহবিল করে, যে এই সম্পত্তির বিপক্ষে আমি একটি অবচয় তহবিল করছি এবং এটি আমি আগামীতে ব্যবহার করতে পারবো সেই সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে। অধিক প্রয়োজনের সময় কিন্তু কোম্পানি চাইলে সেই তহবিল থেকে অর্থ ব্যবহার করতে পারে। আলটিমেটলি এটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ একটি উৎস। কর্মকর্তা কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড। কর্মকর্তা বা কর্মচারীদের জন্য কিন্তু প্রতিষ্ঠান একটি প্রভিডেন্ট ফান্ড রাখে, যেটি ভবিষ্যতে কাজে ব্যবহার করবে, আলটিমেটলি এটি কর্মকর্তা বা কর্মচারীদের প্রদান করবে এক সময় গিয়ে, বাট প্রয়োজনের সময় কিন্তু প্রতিষ্ঠান চাইলে সেই উৎস থেকে অর্থ ব্যবহার করতে পারে। সো এই যে উৎসগুলো দেখলাম এগুলো কিন্তু আলটিমেটলি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ। সো এগুলো ব্যবহার করা হলে প্রতিষ্ঠান এগুলোকে অভ্যন্তরীণ উৎস বলবে, এবং আরো অনেক উৎস আছে বাট এগুলো হচ্ছে একটু গুরুত্বপূর্ণ কতগুলো। এমসিকিউতে দিতে পারে অবচয় তহবিল প্রতিষ্ঠানের কেমন উৎস, কোন ধরনের উৎস, অভ্যন্তরীণ নাকি বাহ্যিক, তোমাদের দিতে হবে।
তারপর বাহ্যিক উৎস আসি। বাহ্যিক উৎসকে আবার আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটি ছিল প্রাতিষ্ঠানিক, একটি অপ্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক বলতে সেই সব প্রতিষ্ঠান যারা বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থ সংস্থান করতে বসে থাকে বা এটি তাদের কাজ। এর মধ্যে আছে বাণিজ্যিক ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, বীমা ব্যাংক, উন্নয়ন ব্যাংক, বিভিন্ন ইজারা কোম্পানি, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান সমূহ। সো এই যে প্রতিষ্ঠানগুলো আছে এদের কাজই হচ্ছিল বিভিন্ন প্রতিষ্ঠানকে, ব্যবসায়িক প্রতিষ্ঠানকে অর্থ সংগ্রহ করা। সো এরা একটি প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান যাদের কাজে এগুলো। সো এজন্য আমরা এগুলোকে বলবো প্রাতিষ্ঠানিক উৎস। আর অপ্রাতিষ্ঠানিক উৎস কি? ব্যবসায়িক ঋণ। লেনদেন করতে করতে আমরা বকেয়াতে পণ্য নিলাম, ব্যবসায়িক ঋণের সৃষ্টি হলো। বন্ধক, আমাদের জমি বন্ধক রেখে একটি পক্ষের কাছ থেকে ঋণ নিলাম। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে আমরা ঋণ নিলাম। মহাজন ও সুদের কারবারি, অর্থাৎ যারা মহাজন আছে তাদের কাছ থেকে আমরা সুদের বিনিময়ে, মানে সুদ দিব, এই বিনিময়ে আমরা ঋণ নিলাম, যেটি এখনো বিভিন্ন গ্রামে বা অনেক অনুন্নয়নশীল দেশে দেখা যায়, বা যেখানে ইকোনমি ভালো না সেখানে এখনো দেখা যায়। বকেয়া খরচ সমূহ, আমার খরচ হয়ে গিয়েছে বাট আমি এখনো টাকা দেইনি, সো সেটি এক হিসাবে অর্থায়নের উৎস হিসেবে কাজ হয়, কারণ আমি ব্যবহার করে ফেলেছি বাট এখনো অর্থ দেইনি। সো এই যে উৎসগুলো আছে বা ব্যাপারগুলো আছে, এগুলো কিন্তু কোনো প্রতিষ্ঠান না, কাজ করতে করতে আমাদের এরকম এক প্রকার উৎস থেকে আমরা অর্থ পেয়ে যাই। সো এগুলোকে বলা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। সো এই যে দেখতে পেলাম আমরা প্রাতিষ্ঠানিক উৎস কি কি এবং অপ্রাতিষ্ঠানিক উৎস কি কি, এই দুটি মিলে হলো বাহ্যিক উৎস সমূহ। এরপরে আমাদের আছে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটি হলো অর্থায়নের কার্যাবলী, অর্থাৎ অর্থায়নের কি কি কাজ। অর্থায়নের কাজ মূলত চারটি: তহবিল সংগ্রহ, মূলধন বা বাজেটিং সিদ্ধান্ত, চলতি সম্পদ ব্যবস্থাপনা এবং তহবিল বন্টন। সো প্রথমে আসি তহবিল সংগ্রহ। তহবিল সংগ্রহ কি আমরা বুঝতে পারছি ইজিলি, যে অর্থ সংগ্রহ করা। সো বিভিন্ন অর্থায়নে যে আমাদের তো অর্থ প্রয়োজন, সেটি সংগ্রহই হচ্ছিল তহবিল সংগ্রহ। সো এর গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো তহবিল সংগ্রহ হচ্ছে অর্থায়নের প্রথম, অর্থাৎ সর্বপ্রথম কাজ এবং সর্বপ্রধান কাজ। কারণ যখন আমরা অর্থ পাবো তখন কিন্তু আমরা বিভিন্ন কাজ করতে পারবো, আমরা সিদ্ধান্ত নিতে পারবো, বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতে পারবো। তবে যদি অর্থই না পাই কিভাবে কাজ হবে? সো এই তহবিল সংগ্রহ হলো অর্থায়নের সর্বপ্রথম এবং সর্বপ্রধান কাজ। আমাদের পরীক্ষায় আসে অর্থায়ন কার্যাবলীর সর্বপ্রধান কাজ কোনটি, বা অর্থায়ন কার্যাবলীর সর্বপ্রথম কাজ কোনটি, সেটা হবে তহবিল সংগ্রহ। মাথায় রাখবা, সবচেয়ে ডিফিকাল্ট কাজ হচ্ছিল কিন্তু অর্থটি সংগ্রহ করা। যখন আমি অর্থ পেয়ে যাব তখন আমি সব ধরনের কাজ করতে পারবো, তবে অর্থটা হাতে পাওয়া কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কাজ। সো মাথায় রাখতে হবে তহবিল সংগ্রহ হচ্ছিল অর্থায়নের সর্বপ্রথম এবং সর্বপ্রধান কাজ। এখান থেকে প্রায়ই কিন্তু এমসিকিউ এসে থাকে। মূলধন বাজেটিং সিদ্ধান্ত, আমরা কিন্তু এইচএসসিতে আলাদা একটি চ্যাপ্টারই পড়েছি মূলধন বাজেটিং। এটি কি? মূলধন বাজেটিং হলো প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। আমি অর্থ পেয়েছি, এখন আমি এই প্রকল্পে এটি বিনিয়োগ করব কি করব না, এটি আমার লাভজনক হবে কি হবে না, সময় মতো অর্থ ফেরত আসবে কি আসবে না, আমার যেই এই লাভের হার সেটিকে আমার বেঞ্চমার্ককে মিট করছে কি করছে না, এই সবগুলি কিন্তু মূলধন বাজেটিং সিদ্ধান্তের মাধ্যমে দেখা হয় যে আমি টাকাটি বিনিয়োগ করব দীর্ঘমেয়াদী প্রকল্পে, এটি কি আসলে আমার জন্য কি ভালো হচ্ছে কিনা বা লাভজনক হচ্ছে কিনা। সো তহবিল সংগ্রহ করে আমার একটি এক কাজ কিন্তু ব্যবহারের ক্ষেত্রে মূলধন বাজেটিংয়ে চলে যায়, কারণ বাজেটিং করেই কিন্তু আমি আলটিমেটলি বড় একটি প্রকল্পে বিনিয়োগ করি। চলতি সম্পদ ব্যবস্থাপনা, আমার তহবিল যে পেলাম, আমি তো সব তহবিলই ব্যবহার একদম দীর্ঘমেয়াদী প্রকল্পে ব্যবহার করব না, আমার কিছু টাকা কিন্তু আমার একদম চলতি কাজ, যেরকম বিভিন্ন প্রাপ্য ব্যক্তির টাকা দেওয়া বা মজুদ পণ্য কেনা, মজুদ রাখা, আমার বিভিন্ন পক্ষকে বেতন দেওয়া, আমার শ্রমিক কর্মচারীদের টাকা দেওয়া, এইসব বিষয়ের জন্য কিন্তু আমার একটি চলতি অর্থ লাগে, যেটি আমার প্রতি মাসে মাসে প্রয়োজন হয়। সো এটি নিয়ে কাজ করাই হলো চলতি সম্পদ ব্যবস্থাপনা। অর্থাৎ স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বলতে একটি প্রতিষ্ঠানের নগদ অর্থ, মজুদ পণ্য, প্রাপ্য বিল ইত্যাদি ব্যবস্থাপনাকে বোঝায়। আমি যে টাকাটি সংগ্রহ করলাম এর কতটুকু অর্থ আমি চলতি সম্পদ ব্যবস্থাপনা রাখবো, অর্থাৎ কতটুকু রাখলে আমার কাজ ভালো মতন হবে, আমি আমার দৈনন্দিন ব্যয় ইজিলি মিটাতে পারবো, এইসব বিষয় নিয়ে কিন্তু এখানে
দেখা হয়। সো এটি হলো আলটিমেটলি চলতি সম্পদ ব্যবস্থাপনা। এবং দেখো তহবিল সংগ্রহ করলাম, সো এটি কিন্তু আমি মূলধন বাজেটিংও ব্যবহার করছি এবং চলতি সম্পদ ব্যবস্থাপনাও কিন্তু ব্যবহার করছি। সো এই দুটি খাতে কিন্তু আমি আমার অর্থটিকে ব্যবহার করছি। এবং আচ্ছা, এই আমরা টাকা কোথা থেকে পেয়ে থাকি? এটি পেতে পারি আমরা মুনাফা থেকে, সংরক্ষিত তহবিল থেকে, ঋণ থেকে বা বিভিন্ন উৎস থেকে, যেগুলো কিন্তু আমরা আমাদের আগের ভিডিওতে দেখেছি যে উৎস সম্পর্কে। সো এইসব উৎস থেকে কিন্তু আমি আলটিমেটলি টাকাগুলো পেয়ে থাকি। এর বাইরে আমরা বলি না মুনাফা করতে পারি বা অন্য কোনো জায়গা থেকে কিন্তু আমরা টাকা পেতে পারি। সো গেল এই তিনটি। এরপর হলো তহবিল বন্টন। আমার টাকা পেয়েছে, আমার কিন্তু বিভিন্ন জায়গায় বন্টন করতে হয়, যেরকম শেয়ার মালিকদের লভ্যাংশ, ঋণদাতাদের সুদ, সরকারকে কর, এরকম বিভিন্ন উৎসে কিন্তু আমাকে অর্থ মাস্ট প্রদান করতে হয়। সো তহবিল বন্টন বলতে অর্জিত মুনাফা হতে, অর্থাৎ এই যে টাকাটি এটা ছিল অর্জিত মুনাফা হতে শেয়ার মালিকদের লভ্যাংশ, ঋণদাতাদের সুদ, সরকারি কর প্রদান বিভিন্ন খাতে অর্থ প্রদান করাকে বোঝায়। সো এই হলো মূলত অর্থায়নের কার্যাবলীর মূল কাজ। তহবিল সংগ্রহ করতে হবে, পরে মূলধন বাজেটিং সিদ্ধান্ত নিতে হবে, চলতি সম্পদ ব্যবস্থাপনা করতে হবে এবং তহবিল বন্টন করতে হবে। তোমাকে 4টা জিনিস মাথায় রাখো ভালো মতন, কারণ এখনই আমরা দেখব। প্রয়োজনে তোমরা পজ করে একটু ভালো মতন বুঝে নাও, কারণ এখনই আমরা দেখব আমরা যে ফাইন্যান্স করি, অ্যাকাউন্টিং করি, ফাইন্যান্সের সাথে অ্যাকাউন্টিংয়ের মিল কোথায়। প্রথমে আসি আমরা 4টি কাজ: তহবিল বন্টন, মূলধন বাজেটিং, চলতি সম্পদ ব্যবস্থাপনা, তহবিল সংগ্রহ। 4টি কাজে কিন্তু আমাদের এখানে আছে। দেখো প্রধান কাজ তহবিল সংগ্রহ, মূলধন বাজেটিং, চলতি সম্পদ ব্যবস্থাপনা এবং তহবিল বন্টন। আমরা কিন্তু 4টি দেখেছি। এবার আসো, আমরা যখন অ্যাকাউন্টিং এর ব্যালেন্স শিট করি তখন কি থাকে বলতো? এক পক্ষে চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, অন্য পক্ষে চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় ও শেয়ার মূলধন ও সঞ্চিতি। দেখেছো? এবার দেখো, প্রথমে এখানে আসি তহবিল বন্টন। আমরা কি দেখেছি? তহবিল বন্টনের ক্ষেত্রে শেয়ার মালিকদের লভ্যাংশ, ঋণদাতাদের সুদ, সরকারকে কর, এগুলো কিন্তু যেরকম ঋণদাতার সুদ এটি কিন্তু আমাদের দায় হিসাবে থাকে যতক্ষণ আমরা পরিশোধ করি। সরকারের কর যতক্ষণ আমরা পরিশোধ করবো দায় হিসাবে থাকবে কিন্তু, বা এইসব কিন্তু এক হিসাবে আমাদের দায়। পরে আমি লাভ করেছি যতক্ষণ পর্যন্ত আমি মালিকদের লভ্যাংশ দিব, এটি কিন্তু আমার এক প্রকার দায়। সো দেখো, তহবিল বন্টন এগুলো কিন্তু চলতি দায়ের মধ্যে পড়ছে। দেখছো যে পাওনাদার, প্রদেয় বিল, প্রদেয় লভ্যাংশ। দেন তহবিল সংগ্রহ, আমরা তহবিল কোথা থেকে সংগ্রহ করি? শেয়ার মালিকদের থেকে, বন্ড, ডিবেঞ্জার বা বিভিন্ন কিন্তু আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেই খুব লং টাইমের জন্য। এবার দেখো, সাধারণ শেয়ার, অর্থাৎ একটু আমার এখানে পয়েন্টারটি চলে গিয়েছে। সো দেখো, আচ্ছা আসছে আবার। সো দেখো, তহবিল সংগ্রহ, দীর্ঘমেয়াদী শেয়ার মূলধন সঞ্চিত। দেখো সাধারণ শেয়ার আছে, আমরা কিন্তু এখান থেকে তহবিল সংগ্রহ করছি। সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, সংরক্ষিত মুনাফা, এরপরে বন্ড হতে পারে এখানে, বা ঋণপত্র হতে পারে। এইসব কিন্তু আলটিমেটলি এই যে বন্ড, ডিবেঞ্চার কিন্তু দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে পড়ছে, আর শেয়ার মূলধন সঞ্চিতি কিন্তু এইগুলো আসছে। সো দেখছো তহবিল সংগ্রহের সাথে মিলে গিয়েছে। চলতি সম্পদ ব্যবস্থাপনা, আমাদের চলতি কাজের জন্য নগদ টাকা, পরে নগদ অর্থর জন্য বা যেসব আমাদের কাজ, মজুদ পণ্য, এইসবের জন্য যে টাকাটি প্রয়োজন হয়, এটি নিয়ে কিন্তু চলতি সম্পদ ব্যবস্থাপনা কাজ করে। তো দেখো, এটি কিন্তু চলতি সম্পত্তির সাথে চলে গিয়েছে। নগদ, ব্যাংক জমা, প্রাপ্য বিল, মজুদ পণ্য সবই কিন্তু এগুলো চলতি সম্পদের মধ্যে পড়ে এগুলো। দেন লাস্টে আছে মূলধন বাজেটিং। মূলধন বাজেটিং কি? আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলতে কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী সম্পদ বা স্থায়ী সম্পদ, কারণ আমরা যখন কোথাও দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবো সেখানে কিন্তু আমরা দীর্ঘমেয়াদে কোনো সুবিধা পেয়ে থাকবো, এবং সেগুলো কিন্তু আলটিমেটলি স্থায়ী সম্পদের বৈশিষ্ট্য, যেটি আমাদের দীর্ঘমেয়াদের সুবিধা দিয়ে থাকে। আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা। সো তোমরা কি দেখতে পেয়েছো কিভাবে অর্থায়নের যে 4টি কাজ, এটি অ্যাকাউন্টিং এর যে 4টি গুরুত্বপূর্ণ পার্ট আছে ব্যালেন্স শিটের, তার সাথে মিলে গিয়েছে। সো এইভাবে কিন্তু আলটিমেটলি আমাদের অর্থায়নের সাথে বা ফাইন্যান্সিং এর সাথে অ্যাকাউন্টিং এর মিল। সো প্রশ্ন আসতে পারে, চলতি সম্পদ ব্যবস্থাপনা অ্যাকাউন্টিং এর বা হিসাব বিজ্ঞানের কোন ব্যালেন্স শিটের কোন জিনিসের সাথে মেলে বা কোন
অংশের সাথে মিলে, তোমাদের কিন্তু বুঝতে হবে। সো খুব ইজি বিষয়, অবশ্যই মুখস্থ করা যাবে না, অবশ্যই মুখস্থ করা যাবে না, কনসেপ্টে ঢুকাই নিবা তোমরা যে ব্যালেন্স শিটে 4টি পার্ট আছে এবং অর্থায়নের কার্যাবলী 4টি পার্ট, কোনটার সাথে কোনটি যাবে। তোমার যখন কনসেপ্ট হয়ে যাবে তখন তোমাদের আর কখনো এটি ভুল হবে না। এরপরে আমরা একটু আগে পড়েছি অর্থায়নের কার্যাবলী, তখন কিন্তু ব্যবস্থাপকীয় বিষয়টি ছিল না, খালি অর্থায়নের কার্যাবলী। বাট এইবার আমাদের দেখতে হবে অর্থায়নের ব্যবস্থাপকীয় কার্যাবলী বা ম্যানেজারিয়াল ফাংশনস, অর্থাৎ অর্থায়নের ক্ষেত্রে ম্যানেজার যারা আছে, এই যে দেখো ম্যানেজার, এদের পক্ষে কি কি কাজ আছে। অর্থায়নের কাজের ম্যানেজার কাজ তো সেম না, যদিও ম্যানেজার করে, বাট এদের কাজে তো ভিন্নতা আছে। সো একটি ম্যানেজারের কি কি কাজ আছে সেগুলো দেখব। প্রথমে হচ্ছিল বিনিয়োগ সিদ্ধান্ত একটি আছে, অর্থ সংস্থান সংক্রান্ত সিদ্ধান্ত একটি আছে, লভ্যাংশ সিদ্ধান্ত 3টি আছে। সো চলো এগুলো নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে আছে বিনিয়োগ সিদ্ধান্ত। একজন অর্থ ব্যবস্থাপকের যে সকল বিষয় সিদ্ধান্ত নিতে হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত। সো দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত। অর্থাৎ একজন ব্যবস্থাপক যে আছে সে অর্থ সংগ্রহ করতে পারে। আমরা কিন্তু পড়েছি অর্থায়নের প্রথম কাজ অর্থ সংগ্রহ, তবে একজন ব্যবস্থাপকের প্রথম যে কাজ সেটি হলো, বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটি হলো বিনিয়োগ সিদ্ধান্ত। কারণ সে অর্থ পেয়েছে, এখন যদি সে অর্থটি জায়গা মতন বিনিয়োগ করতে না পারে তাহলে কিন্তু তার সম্পূর্ণ অর্থ কিন্তু মাইর যেতে পারে, বা মুনাফার লাভ না হয় কিন্তু ক্ষতি হতে পারে। সো বিনিয়োগ সিদ্ধান্ত হচ্ছে একজন অর্থ ব্যবস্থাপকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কোনো বিনিয়োগ প্রকল্পের মূল্যায়নে ভবিষ্যৎ প্রকাশিত আয় বা পরিকল্পিত আয় ও ঝুঁকি বিবেচনা করে বিনিয়োগ সিদ্ধান্ত, ভবিষ্যতে পরিকল্পিত আয় হবে, এটি হবে পরিকল্পিত, প্রকাশিত না। পরিকল্পিত আয় ও ঝুঁকি বিবেচনা করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ বিনিয়োগ সিদ্ধান্তের জন্য আমরা প্রথমে ভবিষ্যতে কত টাকা আয় করতে চাই এবং ঝুঁকি, দুটি বিবেচনা করে কিন্তু আয় ও ঝুঁকি বিবেচনা করে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করব। সো বিনিয়োগ প্রকল্প সম্পত্তিকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়। দীর্ঘমেয়াদী সম্পত্তি, একটা ছিল স্বল্প, কটি কেটে যাবে, একটু ভুল হয়েছে এই স্লাইডে মনে হয়, একটু হয়তো বা কোনো কাজে ব্যস্ত ছিলাম বলে হয়ে যাও। স্বল্প মেয়াদী সম্পত্তি। সো একজন বিনিয়োগকারী দুটি প্রকল্পে করবে, একটি হলো স্বল্পমেয়াদী, একটি দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী কি, যেগুলো 1 বছর বা তার কম সময়ের জন্য, আর দীর্ঘমেয়াদী কি, 1 বছরের বেশি সময়ের জন্য যেসব বিনিয়োগ করা হয়। সো তোমরা কিন্তু অবশ্যই অর্থায়নের কার্যাবলীর সাথে অর্থায়নের ব্যবস্থাপকীয় কার্যাবলীকে মিক্স আপ করে ফেলো না। অর্থায়নের প্রধান কাজ হচ্ছিল তহবিল সংগ্রহ, কিন্তু অর্থায়নের ব্যবস্থাপকীয় কার্যাবলী অর্থাৎ একজন ব্যবস্থাপকের প্রধান কাজ হচ্ছিল বিনিয়োগ সিদ্ধান্ত। এরপর একটা সিদ্ধান্ত কি, অর্থ সংস্থান সিদ্ধান্ত। আমি বিনিয়োগ সিদ্ধান্ত করলাম, ঠিক আছে, আমি এই প্রকল্পে এত টাকা বিনিয়োগ করব, কারণ এখানে করলে আমার এত টাকা লাভ হবে। 5টি প্রকল্প ছিল, ব্যবস্থাপক বেছে একটি প্রকল্প রাখলো, আমি এই প্রকল্প করব, কিন্তু এই প্রকল্পে করার জন্য আমার সব মিলায় 500 কোটি টাকা প্রয়োজন। সো অর্থ সংস্থান সিদ্ধান্তের ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপকের দ্বিতীয় কাজটি হলো গৃহীত প্রকল্পের ব্যবহারের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ। আমি অনেকগুলো প্রকল্প হাতে নিলাম, এখান থেকে দেখলাম এটি সবচেয়ে লাভজনক এবং এটি হাতে নিলাম, কিন্তু এখানে আমার 500 কোটি টাকার প্রয়োজন। এবার তার কাজ হচ্ছিল আমার কি পরিমাণ টাকা প্রয়োজন হয়ে গিয়েছে, এইবার আমি এই টাকাটি সংগ্রহ করব, যেটি হলো আলটিমেটলি অর্থ সংস্থান সংক্রান্ত সিদ্ধান্ত। সো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যখন আমি অর্থ সংস্থান করবো তখন কি আমার কি মাথায় রাখতে হবে, উক্ত প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থের কি পরিমাণ নিজস্ব মূলধন। একটি প্রতিষ্ঠান যখন কোনো জায়গা থেকে ঋণ নিবে বা প্রকল্পের জন্য, এই যে ধরেন 500 কোটি, সে কিন্তু 500 কোটির সম্পূর্ণটাই সে ঋণ পাবে না, তার প্রতিষ্ঠানের নিজের কিছু অর্থ থাকতে হবে। সো কি পরিমাণ নিজস্ব অর্থ এবং কি পরিমাণ ঋণকৃত মূলধন থেকে সংস্থান করা হবে তা নির্ধারণ করা হচ্ছে এর সিদ্ধান্তের মূল বিষয়। অর্থাৎ আমি কোন প্রকল্প থেকে ঋণ নিব এবং কি পরিমাণ নিজের পকেট থেকে দিব এবং কি পরিমাণ ঋণ নিব,
একটি সিদ্ধান্ত নিতে হবে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছিল, আমি তো বিভিন্ন জায়গা থেকে অর্থ সংস্থান করতে পারি, শেয়ার থেকে করতে পারি, বন্ড থেকে করতে পারি, ডিবেঞ্চার থেকে করতে পারি। সো আমার এটি মাথায় রাখতে হবে যে কোন উৎস থেকে যে আমি ঋণ নিলে বা অর্থ সংস্থান করলে আমার ব্যয় সবচেয়ে কম হবে। কারণ আমি যদি শেয়ার নেই সেখানে আবার লভ্যাংশ দিতে হবে, বন্ড বা ডিবেঞ্চার নিলে সেখানে আমার সুদ দিতে হবে। সো এগুলো মাথায় রাখতে হবে যে কোন উৎস থেকে বা কোন কোন উৎসের সংমিশ্রণ থেকে অর্থ নিলে আমার যে মূলধন সংগ্রহের খরচ সবচেয়ে কম হবে এবং ব্যবস্থাপক সেই উৎস থেকে কিন্তু অর্থ সংস্থান করবে। আরেকটি গুরুত্বপূর্ণ উৎস হলো অর্থায়নের ব্যবস্থাপকের কার্যাবলীর লভ্যাংশ সিদ্ধান্ত। অর্জিত মুনাফা কী পরিমাণ বা কত শতাংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হবে তা ঠিক করে নিতে হয়। ধরে নেই 500 কোটি টাকা বিনিয়োগ করা থেকে আমরা সব মিলায় 5 কোটি টাকা লাভ করলাম। এখন আমি কি লাভের সম্পূর্ণ টাকাটাই মালিকদের দিয়ে দিব? নিশ্চয়ই না। আমার কিছু একটি টাকা সংরক্ষিত তহবিলে রাখতে হবে। কেন রাখতে হবে? যখন আমি ভবিষ্যতে কোথাও বিনিয়োগ করব তখন এই যে নিজস্ব মূলধন আছে সে তখন কিন্তু সংরক্ষিত তহবিল থেকে আমি টাকা দিই নিজস্ব মূলধন বা ইকুইটির যোগান দিব। সো এই যে 5 কোটি টাকা হয়েছে এর কিন্তু আমার দুটি ভাগ করতে হবে। একটি লাভ, মানে একটি হচ্ছিল আমাদের লভ্যাংশ, আর একটি হলো সংরক্ষিত মুনাফা। এখন একজন ব্যবস্থাপকের এটা মাথায় রাখতে হবে যে আমি যে লাভ, আমার প্রতিষ্ঠান যে লাভটা করলো তার প্রতিষ্ঠান, সে তার কত শতাংশ সংরক্ষিত মুনাফার মধ্যে রেখে দিবে এবং কত শতাংশ লভ্যাংশ দিতে হবে। সে চাইলে 1 টাকা লভ্যাংশ না দিয়ে সম্পূর্ণ টাকা সংরক্ষিত মুনাফা রেখে দিতে পারে, কিন্তু তার মাথায় রাখতে হবে যদি লাভ না দেই তাহলে কিন্তু শেয়ার হোল্ডাররা খুশি হবে না, অখুশি থাকবে। সো তাদের খুশির ব্যাপারটা কিন্তু এখানে মাথায় রাখতে হবে। এর জন্য কিন্তু তার লভ্যাংশ দিতে হবে। তো ধরে নিল সে 5 কোটির মধ্যে 2 কোটি 30 লক্ষ টাকা দিবে হচ্ছিল লভ্যাংশ এবং বাকি 2 কোটি 70 লক্ষ টাকা সংরক্ষিত মুনাফা হিসাবে রেখে দিতে হবে। সো এই যে লভ্যাংশের বিষয়টি তার ভালোভাবে বের করতে হবে 5 কোটি টাকার মধ্যে কত টাকা আমি লভ্যাংশ দিব। কারণ এমনভাবে বের করতে হবে যেন এখানে আমার খুব বেশিও না হয়ে যায়, আবার এমনও না হয় যেন আমার শেয়ার মালিকরা এখানে অখুশি আছে। সো এটিও কিন্তু বের করা একজন আর্থিক ব্যবস্থাপকের গুরুত্বপূর্ণ কাজ। সো এগুলো ছিল মূলত অর্থায়নের ব্যবস্থাপকীয় কাজ, অর্থাৎ একজন ব্যবস্থাপক কি কি কাজ করে থাকবে। এরপরে আমরা দেখব লভ্যাংশ নীতি কি। দেখো এই যে আমরা দিয়েছি না এই যে লভ্যাংশ সিদ্ধান্ত, এর মাধ্যমে থেকে আসছে লভ্যাংশ নীতি। সো লভ্যাংশ নীতি বা ডিভিডেন্ড পলিসি, মুনাফার যে অংশ শেয়ার হোল্ডার বা শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হয় তাকে লভ্যাংশ বলা হয় এবং যে অংশ কোম্পানির ভবিষ্যৎ বিনিয়োগ বা ব্যবসায় সম্প্রসারণের জন্য রেখে দেওয়া হয় তাকে সংরক্ষিত মুনাফা বা রিটেইনড আর্নিংস বলে। দেখো আগের ভিডিওতে কিন্তু আমি মাত্র ভাগ করে বলেছি, আমার লাভের দুটি ভাগ করেছি, লভ্যাংশ, সংরক্ষিত মুনাফা। এইবার এই নীতি নিয়ে আমি আলোচনা করব। সো মুনাফার যে অংশ শেয়ার হোল্ডার এবং মালিকদের মধ্যে বন্টন করব তাকে লভ্যাংশ বলা হয় এবং যে অংশ কোম্পানির ভবিষ্যৎ বিনিয়োগ বা সম্প্রসারণের ব্যবসা সম্প্রসারণের জন্য রেখে দেওয়া হয় তাকে সংরক্ষিত মুনাফা বলা হয়। সো সংরক্ষিত মুনাফার কাজ কি? কোম্পানির ভবিষ্যতের বিনিয়োগে রাখবে এবং ব্যবসায় সম্প্রসারণের জন্য রেখে দিবে। সো এই দুটি হচ্ছিল লভ্যাংশ নীতি, মানে জানলাম। এবার ছিল সাধারণত কোম্পানি অর্জিত বা মুনাফার পুরো অংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করে না। কারণ কি? তাদের এই যে সংরক্ষিত মুনাফা বা রিটেইনড আর্নিংসও কিন্তু রাখতে হবে, না রাখলে তারা ভবিষ্যতে কোথাও বিনিয়োগ করতে পারবে না। কিছু করতে হলে তাদের ব্যাংক থেকে ঋণ নিতে হবে এবং যার জন্য তাদের বাধ্যতামূলকভাবে সুদ দিতে হবে এবং যে সুদ না দিতে পারলে তারা কিন্তু দেউলিয়া হয়ে যাবে। তবে দেখো যদি রিটেইন আর্নিংস থেকে অর্থ নেয় এবং কোম্পানি পুরো লসও খায় সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানি কারো কাছে দায়বদ্ধ থাকবে না, মানে যেমন যেই দায়বদ্ধে কোম্পানি বন্ধ হয়ে যাবে। সো রিটেইন আর্নিংসে অনেক সুবিধা আছে অবশ্যই। মুনাফার কত অংশ লভ্যাংশ আকারে বন্টন করা হবে এবং কত অংশ সংরক্ষণ করা হবে তা ঠিক করাকে লভ্যাংশ নীতি বলা হয়, যা আর্থিক ব্যবস্থাপকের একটি গুরুত্বপূর্ণ কাজ। যেটা বললাম, আমার যে লাভ হয়েছে 5 কোটি, এর মধ্যে আমি
2.3 কোটি দিব লভ্যাংশ এবং বাকি 2.7 কোটি রেখে দিব আমার ভবিষ্যতে ব্যবহারের জন্য, ভবিষ্যতে বিনিয়োগ বা ব্যবসার সম্প্রসারণের জন্য। সো আলটিমেটলি এটি হচ্ছে আমার সংরক্ষিত মুনাফা বা রিটেন্ড আর্নিংস, এবং এটি হলো আমার শেয়ার মালিকদের লভ্যাংশ। সো এই যে কত পার্সেন্ট আমি লভ্যাংশ দিব এবং কত পার্সেন্ট আমি ভবিষ্যতের জন্য রেখে দিব, এটিকেই বলা হবে লভ্যাংশ নীতি। এবার দেখো আমি একটি উদাহরণ দিলাম, একটি প্রতিষ্ঠান নিলাম, স্কলার্স লিমিটেড কোম্পানির 2015 সালের মুনাফা ছিল 1 কোটি টাকা। কোম্পানি যদি মুনাফার 40% লভ্যাংশ প্রদানের আনুপাতিক হার হিসেবে নির্ধারণ করে, তাহলে দেখো তারা কোম্পানি লাভ করেছে কত? 1 কোটি টাকা। সো 1 কোটির তারা 40% অর্থাৎ 40% লভ্যাংশ দিবে। সো যদি লাভ দেয় 40%, তাহলে বলো তো সংরক্ষিত মুনাফা কত পার্সেন্ট থাকবে? বাকি 60%। সে 1 কোটির 40% লভ্যাংশ আর 60% সংরক্ষিত মুনাফা। কোম্পানির লভ্যাংশ হিসাবে শেয়ার মালিকদের 1 কোটি ইন্টু 40% বা 40 লক্ষ টাকা দান করবে, যেটি হলো লভ্যাংশ, এবং সংরক্ষিত আয়ের পরিমাণ হবে 1 কোটি মাইনাস 40 লক্ষ 60 লক্ষ টাকা, অথবা বাকি 1 কোটি ইন্টু 60% ইকুয়াল টু 60 লক্ষ টাকা। সো এটি হলো আলটিমেটলি সংরক্ষিত আয়ের মানে সংরক্ষিত আয়, এবং এটি হলো লভ্যাংশ। সো আলটিমেটলি এভাবে লভ্যাংশ যদি ভাগ করা হয়। এইবার আমরা একটা জিনিস দেখব, সেটা হলো অনুশীলন। তোমরা ভিডিওটি পজ করো, পজ করে দেখো আমি এখানে অনেকগুলো জিনিস দিয়েছি, অনেকগুলো কাজ দিয়েছি। এখানে সব মিলে 1 2 3 4 5 6 7 8 9 10, মোট 10টি প্রতিষ্ঠানের আমি নাম দিয়েছি, তারা কিছু কাজ করেছে। এগুলো কি কাজ? এই কাজগুলো হচ্ছিল, উপরে আসি, এই যে মূলত এই কাজগুলো তহবিল সংগ্রহ মানে অর্থায়নের কাজ, তহবিল সংগ্রহ, মূলধন বাজেটিং সিদ্ধান্ত, চলতি সম্পদ ব্যবস্থাপনা এবং তহবিল বন্টন। এই 4টির মধ্যে কোন প্রতিষ্ঠান আসলে কি কাজটি করলো এটি তোমরা একটু বলো তো। তোমরা ভিডিওটি পজ করো, পজ করে তোমরা একটু লেখো আসলে এসিআই লিমিটেড 100 কোটি টাকার শেয়ার ইস্যু করেছে, তাহলে এটি কোন কাজ হতে পারে। দেন বেক্সিমকো ফার্মা 10 লক্ষ টাকা লভ্যাংশ দিয়েছে, এটি কি কাজ হতে পারে। তোমরা পজ করে একটু চিন্তা করো, দেন আবার প্লে দিয়ে তখন দেখো, আমি উত্তর বলে দিব। সো আশা করি তোমরা ভিডিও পজ করে এখন চেষ্টা করেছো। যারা পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা ক্লাস ভালো করেছো বলে পেরেছো। যারা পারোনি তারা একটু খেয়াল করো, বুঝে যাবা। দেখো এসিআই লিমিটেড 100 কোটি টাকার শেয়ার ইস্যু করেছে। শেয়ার ইস্যু করেছে মানে সে তাহলে দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করে, মানে তহবিল সংগ্রহ করেছে শেয়ার ইস্যুর মাধ্যমে। সো এটি হবে তহবিল সংগ্রহ। এরপরে কি, বেক্সিমকো ফার্মা 10 কোটি টাকা লভ্যাংশ দিয়েছে। লভ্যাংশ মানে তহবিল বন্টন করেছে, কিন্তু কারণ তার মালিকদের মধ্যে টাকা দিয়েছে, সো তহবিল বন্টন। প্রাণ লিমিটেড 1000 কোটি টাকার চলতি সম্পদে বিনিয়োগ করেছে। এটা হচ্ছিল কি বলতো, চলতি যেহেতু করেছে তাহলে হবে চলতি সম্পদ ব্যবস্থাপনা। এরপরে কি, স্কয়ার ফার্মা লিমিটেড 3 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে হয়েছে। মেশিন ক্রয় করেছে মানে কি করেছে বলতো, দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেছে। সো এটি হবে মূলধন বাজেটিং সিদ্ধান্ত। সো মূলধন বাজেটিং সিদ্ধান্ত। আচ্ছা, এখানে মনে হয় আমার লেখাগুলো আসলে লিখতে কষ্ট হচ্ছে বা বোঝা যাচ্ছে না, তো কাজ করি আমাকে উত্তর নিয়ে এসে পরে আমি ব্যাখ্যা করে দিই। দেখো উত্তর চলে আসছে। প্রথমেই 100 কোটি টাকা শেয়ার ইস্যু করেছে, এটি কি হলো, তহবিল সংগ্রহ, কারণ সে শেয়ার ইস্যুর মাধ্যমে কিন্তু তহবিল সংগ্রহ করলো। দেন বেক্সিমকো ফার্মা 10 কোটি টাকার লভ্যাংশ প্রদান করেছে। লভ্যাংশ প্রদান কিন্তু তহবিল বন্টনের কাজ। দেন প্রাণ লিমিটেড 1 লক্ষ টাকা চলতি সম্পদে বিনিয়োগ করেছে। চলতি সম্পদে করেছে মানে এটি হবে চলতি সম্পদ ব্যবস্থাপনা। স্কয়ার ফার্মা লিমিটেড 30 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেছে, দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত, সেটি হবে মূলধন বাজেটিং সিদ্ধান্ত। এফডিসি লিমিটেড তাদের প্রতিষ্ঠান আধুনিকীকরণের জন্য 2 কোটি টাকা ব্যয় করেছে, এটিও কিন্তু একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত, সেটিও কিন্তু হবে মূলধন বাজেটিং সিদ্ধান্ত। আম্বে ফার্মা উৎপাদন সচল রাখার জন্য 10 লক্ষ টাকা কাঁচামাল ক্রয় করেছে। কাঁচামাল কিন্তু তোমার চলতি সম্পত্তির মধ্যে পড়ে, সো আলটিমেটলি এটি হবে চলতি সম্পদ ব্যবস্থাপনা।
ম্যারিকো বিডি লিমিটেড বাজারে 10 কোটি টাকার বন্ড ইস্যু করেছে। বন্ড ইস্যু করে সে কি করেছে? অর্থ সংস্থান করেছে। অর্থ সংস্থান মানে তহবিল সংগ্রহ। আরবি লিমিটেড সরকারকে 5 লক্ষ টাকার কর দিয়েছে। কর সরকারের বিভিন্ন খরচ দেওয়া কিন্তু তহবিল বন্টনের মধ্যে পড়ে। দেখো, জিএসকে লিমিটেড শেয়ার হোল্ডারদের 2 লক্ষ টাকা সুদ প্রদান করেছে। সুদ মানে কিন্তু তহবিল বন্টনের মধ্যে এটি পড়ছে। এবং লাস্টে আছে কোহিনুর লিমিটেড 2 কোটি টাকার অগ্রাধিকার শেয়ার ও 0 কুপন বন্ড ইস্যু করেছে। এগুলোর মাধ্যমে সে কি করেছে? 2 কোটি টাকার অর্থ সংস্থান করেছে। তো এটি হবে তহবিল সংগ্রহ। সো দেখো তো তোমরা যা করেছো ভিডিওটি পজ করে মিলেছে কিনা। যদি না হয় তাহলে আবার একটু পিছনে চলে যাও, আমি যেখানে অর্থায়নের কার্যাবলী পড়িয়েছি একটু দেখে আসো পার্ট 2, তাহলে এটি পেরে যাবে। সো অনুশীলন গেল। তোমাদের কিন্তু এখান থেকে এভাবে প্রশ্ন আসবে যে একটি প্রতিষ্ঠানকে দিয়ে বলবে তারা এত টাকা প্রতিষ্ঠানকে আধুনিকায়নের জন্য 2 কোটি টাকা ব্যয় করেছে। তারা কি ধরনের কাজ করেছে অর্থায়নের? সেটা হবে মূলধন বাজেটিং। কারণ কি? তারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করেছে। এইভাবে তোমরা এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করতে হবে। তোমরা নিজেরাই তৈরি করে নিজেরাই বানাবা প্রশ্ন, নিজের উত্তর দিবা। আচ্ছা, যদি এই কাজ করে তাহলে কি হবে? এটি হবে তহবিল বন্টন। এটা করলে কি হবে? এটি হবে তহবিল সংগ্রহ। এটি হবে চলতি সম্পদ ব্যবস্থাপনা। এইভাবে করবা। এরপর আমরা মোটামুটি আমাদের এই লেকচারের শেষের কাজে চলে এসেছি। সেটি হলো আর্থিক ব্যবস্থাপক। আর্থিক ব্যবস্থাপককে যে ব্যক্তি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অর্থায়নের কার্যাবলীর সাথে সম্পৃক্ত তাদেরকে আর্থিক ব্যবস্থাপক বলা হয়। অর্থাৎ আমার যে অর্থায়ন কার্যাবলী দেখেছি 4টি ভাগে ভাগ করেছি, তহবিল সংগ্রহ, চলতি সম্পদ ব্যবস্থাপনা, মূলধন বাজেটিং এবং তহবিল বন্টন। এই কাজগুলোর সাথে যেসব ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকবে তাদেরকে আমরা বলবো আর্থিক ব্যবস্থাপক। এইবার একটা অনুশীলনী করিতে একটু আমরা। অর্থায়নের প্রথম ও প্রধান কাজ কি এবং কোনটি অর্থায়নের বাহ্যিক উৎস নয়? আমরা কিন্তু একটু পড়েছি, ভালো মতন বলেছি। তোমরা একটু বলো তো, ভিডিওটি পজ করে দেখো তো কোনটি হবে। আশা করি তোমরা ট্রাই করেছো। এবার উত্তরে চলে আসি। দেখো লাল হয়ে গিয়েছে। অর্থায়নের প্রথম ও প্রধান কাজ কি? তহবিল সংগ্রহ। আমরা জানি অর্থায়নের প্রথম ও প্রধান কাজ তহবিল সংগ্রহ। এটা সর্বপ্রথম বলা হয়েছে, যদি সর্বপ্রধান বলতো তবুও কিন্তু তহবিল সংগ্রহ হতো। সো অর্থায়নের প্রথম ও প্রধান কাজ তহবিল সংগ্রহ করা। আর অর্থায়নের ব্যবস্থাপকের প্রথম কাজ কি? বিনিয়োগ সিদ্ধান্ত। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে, প্রশ্ন কি বলেছে, অর্থায়নের নাকি অর্থায়নের ব্যবস্থাপকীয় কার্যাবলীর। সো এটি হলো তহবিল সংগ্রহ। আর কোনটি অর্থায়নের বাহ্যিক উৎস নয়? দেখো, ব্যাংক লোন, শেয়ার ক্যাপিটাল, ট্রেড ক্রেডিট, শেয়ার প্রিমিয়াম সব কিন্তু বাহ্যিক উৎস। তবে রিটেইনড আর্নিংস এটি হচ্ছিল সংরক্ষিত মুনাফা। এটা কিন্তু অর্থায়নের অভ্যন্তরীণ উৎস, কারণ এই টাকাটা কিন্তু আমরা প্রতিষ্ঠানের ভিতর থেকে সংস্থান করে থাকি। সো তোমরা পারলে। অ্যান্ড এইটাই ছিল আজকের পড়া। আশা করি তোমার লেকচার সম্পূর্ণ বুঝতে পেরেছো। আমাদের কিন্তু অর্থায়নের সূচনার প্রথম অধ্যায় এখনো শেষ হয়নি। এটি আমরা দ্বিতীয় লেকচার দেখব, সেখানে বাকি অংশটুকু করবো। এবং সেখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, কিছু নীতির কথা বলা আছে, পরে অর্থায়নের ক্রমবিকাশ সম্পর্কে বলা আছে, যেখান থেকে অনেক এমসিকিউ আসে। তোমরা কিন্তু অবশ্যই অধ্যায়টি খুব ভালো মতন করবা, কারণ আমাদের এইচএসসির ক্ষেত্রে দেখা গিয়েছে সেখানে কিন্তু বেশিরভাগ প্রশ্নে আসতো অঙ্ক নির্ভর, কিন্তু আমাদের এখানে কিন্তু বেশি ম্যাথমেটিক্যাল টার্ম আসবে না। এখানে আসবে আমাদের থিওরিটিক্যাল বেসিক, এবং যেগুলো কিন্তু অধ্যায় 1 এবং 2 অনেক দেওয়া আছে। সো আজকে এখনই বসে এই যে পড়াগুলো পড়ালাম এগুলো তোমরা প্র্যাকটিস করো। এখানে দেখো তোমরা একটু বই যে তোমাদের এইচএসসির বই আছে সেখানে দেখে ক্লিয়ার হওয়ার চেষ্টা করো। অ্যান্ড তোমাদের সাথে দেখা হবে পরবর্তী লেকচারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।